ছবি শুধু ক্যানভাসে আঁকা রঙের খেলা নয়, কখনো কখনো সেই ছবি হয়ে ওঠে জীবনের ভাষা। আজকের পর্বে আমরা শুনবো এমন একজন শিল্পীর কথা, যার তুলির টানে ধরা পড়ে প্রকৃতির নিঃশব্দ ক্রন্দন, মানুষের নিঃসঙ্গতা কিংবা শৈশবের রঙিন স্মৃতি। তিনি রাজপরিবারের উত্তরসূরি, কিন্তু জীবনের রং ছুঁয়েছেন মাটির গন্ধ মেখে। হারানোর ব্যথা, ফিরে আসার সংকল্প আর সৃষ্টির অক্লান্ত সাধনায় তৈরি হয়েছে তার নিজস্ব প্যালেট। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব। আমার সঙ্গে আজ এই ফ্রেমে রয়েছেন ঝাড়গ্রামের অন্যতম জনপ্রিয় শিল্পী সৌরভ ধবলদেব, যিনি অরণ্য শহরের জল রঙের জাদুকর বলেই পরিচিত। আজ আড্ডা দেব তার সঙ্গে। নমস্কার দাদা। নমস্কার। ভীষণ ভালো লাগছে আপনাকে এই ফ্রেমে পেয়ে। আপনার নামে পদবিতে রয়েছে ধবলদেব, যেই পদবি শুনলেই মনে পড়ে যে কোথাও যেন একটা সৌর্যের গন্ধ রয়েছে এর মধ্যে। আপনি কি তাহলে রাজপরিবারের উত্তরসূরি? প্রথমেই তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এভাবে তোমরা এসে আমার বিষয়ে এবং আমার কাজের বিষয়ে জানতে চেয়েছো। আমরা রাজপরিবারের উত্তরসূরি বলতে গেলে যে চিল্কিগড় হচ্ছে আমাদের অরিজিন, এবং আমার দাদুর এবং বাবার কাছ থেকে আমার যতটুকু শোনা যে হ্যাঁ, আমাদের চিল্কিগড় রাজপরিবারের সঙ্গে একটা রিলেশন আছে। তবে সেটা হচ্ছে কি, রাজপরিবারের তো অনেকগুলো ব্রাঞ্চ থাকে, তো সেই ব্রাঞ্চগুলোর মধ্যে একটা ব্রাঞ্চে আমরা রয়েছি। তো এই মানে আমরা রাজপরিবারের সঙ্গে সম্পর্ক বলতে এইটুকুই। দাদুর জন্ম চিল্কিগড়ে, আমার বাবারও জন্ম চিল্কিগড়ে, কিন্তু আমার জন্ম ঝাড়গ্রামে। দাদু কর্মসূত্রে ঝাড়গ্রামে চলে আসেন, আমার বাবারও পড়াশোনা এখানে ঝাড়গ্রাম রাজ কলেজে, তারপর কাজকর্ম এখানেই, কর্মসূত্রে বাবা ঝাড়গ্রামে, এখানে আমরা রয়ে যাই আর কি, এখানকার। এখন আমরা এখানকারই। আর ছোটবেলা থেকে এই যে সৌর্য বা যেটা বললেন আপনারা, এই বিষয়ে কিন্তু আমাকে সেই অর্থে শেখানো হয়নি। মানে আমার বাবা সচেতনভাবেই এই বিষয়টি থেকে আমাকে মুক্ত করার চেষ্টা করেছেন যে রাজপরিবার, রাজতন্ত্র এখন নেই, এখন দেশে গণতন্ত্র রয়েছে, এবং রাজতন্ত্র বা রাজাদের যে শৌর্য বা গৌরব যে গাথা, সেগুলো একটা নলেজ হিসেবে জেনে রাখা ভালো, কিন্তু তার সঙ্গে নিজেকে রিলেট করতে যাওয়াটা উচিত নয়। যে যার কর্মে বড় হয়, এটুকুই আমি আমার বাবার কাছ থেকে শিক্ষা পেয়েছি। মায়ের কাছে শিল্পের প্রথম পাঠ, মায়ের তুলির টান আজও আপনার ক্যানভাসে কতটা প্রতিফলিত হয়? আমার মায়ের যে পরিমাণ গুণাবলী রয়েছে, আমি তার খুব কমই পেয়েছি। মায়ের কাছে আঁকাটা শেখা হাতে খড়ি আমার শুরু, কিন্তু আমার মা যেটা আমাকে শেখাতে চেষ্টা করেছিলেন, তার নিজস্ব যেটা গলায় যে সুর ছিল, অসাধারণ ভালো গান গাইতে পারতেন আমার মা, যেটা বোন পেয়েছে, কিন্তু আমি চেষ্টা করেও আমি পাইনি। মানে মা আমাকে প্রথমে হারমোনিয়াম বাজাতে শিখিয়েছিলেন, 2-4 বার প্যাঁপো করার পর আমি বুঝতে পেরেছি যে ওটা আমার কম্য নয়। মা করতেন যেটা, মা যে ছবি আঁকতেন রেগুলার তা নয়। হ্যাঁ, মা আমাকে শেখানোর জন্যই হচ্ছে ছবি আঁকতেন। মা যেটা করতে পারতেন, আলপনা চমৎকার দিতে পারতেন। আর মা দুপুরবেলায় অবসর সময়ে সমস্ত সংসার, অবসর বলতে সমস্ত সংসারের 91টি ফ্যামিলি সমস্ত কিছু সামলেও মা স্টিচিং এর কাজ করতেন প্রচুর। যেরকম হচ্ছে ক্রুশের কাজ করতেন, আসনে স্টিচ করে 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 বানাতেন, যেটা আমার বহুদিন ধরে আমি মাকে বলেছি যে ওটা আমি শিখবো তোমার কাছ থেকে, আমার সময় হয়নি। হ্যাঁ, তো এখন মায়ের বয়স হয়েছে, এখন যে আবার যে ব্যাপারগুলো নতুন করে কতটা শিখতে পারবো সেটা জানা নেই। তো মায়ের তুলির টান বলতে গেলে, মায়ের যে আঁকা যেগুলো আমাকে শেখাতো, মানে মায়ের কাছ থেকে শেখা আমার প্রথম দুটি অবজেক্ট, একটি হলো হাঁস, একটি হলো বেড়াল। হ্যাঁ, তো এই দুটি অবজেক্ট আমি প্রথম মায়ের কাছ থেকে শিখি, এবং স্কুলে যখন আমি এগুলো আঁকি তখন স্কুলে দিদিমণিরা প্রশংসা করেছিল যে হ্যাঁ, এগুলো ভালো এঁকেছে। তো মায়ের তুলি টানের মধ্যে একটা বলিষ্ঠতা ছিল আর কি। মানে মা কখনো তুলি ধরেনি, পেন্সিলেই করেছে বা প্যাস্টেল কালার এরকম এই সমস্ত দিয়ে। তো ওই বলিষ্ঠতার বিষয়টা আমি আমার নিজের, মানে আমি সচেতনভাবে এখন যেটা বলছি যে আমি সেটা করবার চেষ্টা করি। হয়তো অতটা বলিষ্ঠতা আমার মানে লাইনগুলোর মধ্যে হয়তো নেই। হ্যাঁ, মায়ের যে লাইনগুলো ছিল সেগুলোর মধ্যে যে সাবলীল বিষয়টা ছিল, এমন নয় যে মা হচ্ছে মানে শিক্ষিত শিল্পী, মা করতে করতে করা আর কি, মানে খুব সাবলীল ভাবে করে যে এটা এরকম হয়, যে তো এরকম হয় আর কি। হ্যাঁ, এই যে সাবলীল যে টানগুলো, সেইগুলো
আনার চেষ্টা করি, আমি এটুকু বলতে পারি আর কি। ঝাড়গ্রাম শহরের অন্যতম প্রতিষ্ঠান আর্ট একাডেমি। শিল্পী সৌরভ ধবলদেবের নেপথ্যে এই প্রতিষ্ঠানের অবদান কতখানি? অনেকটা বড় অবদান, মানে এটা এক কথায় বলা সম্ভব নয়। আমি যখন ছবি আঁকতাম ছোটবেলায়, আমি একটু বেশি বয়সেই আর্ট একাডেমিতে ভর্তি হয়েছি, মানে আমি তখন ক্লাস 5-এ পড়ি সম্ভবত। তখন আমি আর্ট একাডেমিতে ভর্তি হই। তার আগে এখানকার পাড়ার যে সমস্ত কম্পিটিশনগুলো, যেরকম এখানে অগ্রদূত ক্লাব ছিল কাছে, প্রচুর কম্পিটিশন হতো কালী পুজোর সময়। তো ওখানে আমি পরপর 3 বছর আমি পুরস্কার পাই। তো তখন পাড়া প্রতিবেশী, বাবা মা এরা সবাই ভাবলো যে একে একটু আঁকা শেখানো যাক। বিশেষ করে পাড়া প্রতিবেশীরাই বিশেষ করে বললো যে ওকে আঁকা শেখাতে আর্ট একাডেমিতে ভর্তি করিয়ে দাও। তো আর্ট একাডেমিতে আমি যখন প্রথম দিন যখন যাই, তখন সঞ্জুদা একাই ক্লাস নিতেন। হ্যাঁ, এবং তাকে দেখে আমার অদ্ভুত একজন মানে একটা মজার মানুষ মনে হয়েছিল। এক মুখ ভর্তি দাড়ি তখন। এখন তো সঞ্জুদা একদম পক্ককেশ, হ্যাঁ, তখন তিনি পক্ককেশ ছিলেন না। তো যাই হোক, তিনি আমাকে প্রথম দিনই প্রশংসা করেন যে তুমি তো বাহ বেশ ভালো এঁকেছো। হ্যাঁ, তো ওই যে প্রশংসাটুকু, মানে প্রথম দিনই কোনো ছোট বাচ্চাকে অ্যাপ্রিসিয়েট করা, হ্যাঁ, এটা আমি আজকে যখন আঁকা শেখাই তখন আমি রিলেট করি সঞ্জুদার সঙ্গে। হ্যাঁ, যে এই যে অ্যাপ্রিসিয়েট করার যে জায়গাটা, এটা কতখানি একটা স্টুডেন্টকে যে এগিয়ে দেয় আর কি। তো সেই ছেলেটি ভালো আঁকুক বা না আঁকুক, হ্যাঁ, সেটা অনেকটা এগিয়ে দেয়, সেটা আমি আজকে বুঝতে পারি আঁকা শেখাতে গিয়ে। আর আর্ট একাডেমির কথা বলতে গেলে এক কথায় শেষ হবে না। আর্ট একাডেমিতে আমি যেগুলো শিখেছি সেটা শুধু আঁকার দিক দিয়ে বলা যাবে না। মানে আর্ট একাডেমি একটা সংগঠন করতে শেখায়, যেরকম কি খুব ছোট বয়স থেকে ছোট ছোট বাচ্চাদেরকে নানা রকম দায়িত্ব দেওয়া হতো, তারা দায়িত্ব সেগুলো পালন করতো। এবার এই দায়িত্ব পালনগুলো কিছু কিছু বন্ধুরা বলতো, মানে আমার সহপাঠী যারা তারা অনেকে বলতো ধর করবো না, আসবো না, যাবো না। কিন্তু আমি একটা অমোঘ টানে যেতাম। যে টানটা আমি কখনোই এড়াতে পারতাম না, এবং এড়ানোর কথা আমার মনে হয়নি কোনোদিন। হ্যাঁ, তো সেটা করতে গিয়ে কি ছোট ছোট বয়স থেকেই ছোট বাচ্চারা তারা কিছু কিছু রেসপন্সিবিলিটি নিতে শেখে আর কি। এই যে সাংগঠনিক দিকটা, এটা ছোট বাচ্চাদের অজান্তেই তাদের ভেতরে ঢুকে যায় আর কি। এবং যেটা আজ পর্যন্ত আর্ট একাডেমি সেই ধারাটা বজায় রেখেছে। এটার জন্য আর্ট একাডেমিকে মানে অনেক অনেক অভিনন্দন জানাতে হয় যে তারা সেই ধারাটাকে বজায় রাখতে পেরেছে আর কি। এটা কম বড় ব্যাপার না। তো আর্ট একাডেমি থেকে পাওয়া এই জায়গাগুলো রয়েছে, আঁকা শেখার জায়গাটা যেরকম রয়েছে, তার সঙ্গে এই ব্যালেন্সের দিকটাও রয়েছে আর কি। তো সঞ্জুদার সঙ্গে আমার মানে গুরু শিষ্যের যে সম্পর্কের জায়গাটা, সেই সম্পর্কের জায়গাটা আজও অটুট রয়েছে, এবং উনি আমাকে যথেষ্ট স্নেহ করেন। হ্যাঁ, আমিও ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। আর আর্ট একাডেমি সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই, কারণ বলতে গেলে অনেক কথা আর কি, সেই অনেক স্মৃতি, অনেক কিছু রয়েছে আর কি। আর সেটা স্বল্প পরিসরে বলতে গেলে বলবো যে আমার লাইফে আর্ট একাডেমির অবদান অনেকটাই। আর্ট একাডেমি আমাকে অনেকটাই শিখিয়েছে, অনেকটা গ্রুমিং করেছে। হয়তো হাতে ধরে গ্রুমিং যেটা, সেটা নয়, কিন্তু এই যে ছোট 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 টাস্ক, ছোট ছোট কাজ, হ্যাঁ, এগুলোর ভেতর দিয়ে আমি কিন্তু অনেকটা সাংগঠনিক দিকটা, যেটা সেই বয়সে হয়তো বুঝতে পারিনি, কিন্তু আজকে পরিণত বয়সে আমি বুঝতে পেরেছি যে ওইগুলো তখন আমার ছোটবেলায় আমার ভেতরে গ্রো করেছিল বলেই হয়তো আজকে আমার আর্ট স্কুল চালাতে অনেকটা সুবিধা হয়েছে। কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে প্রথমবারই ভর্তির সুযোগ। কলেজ জীবন সম্পর্কে যদি কিছু বলেন। গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে ভর্তি হওয়াটা, এটা আমার কাছে একটা স্বপ্নের মতো। মানে আমি যখন ছবি আঁকাটাকে সিরিয়াসলি যখন নিচ্ছি, বা ওই বিষয়ে যখন আস্তে আস্তে আমার ইচ্ছে যাচ্ছে, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট রয়েছে বা বিশ্বভারতী রয়েছে, কলকাতার যে আর্ট কলেজগুলো সম্পর্কে আমার কিন্তু সুস্পষ্ট ধারণা ছিল না তখন, ওই বয়সে থাকা সম্ভবও নয়। আমার মামা বাড়ির মামারা তখন কলকাতায় তখন পড়াশুনো করতে এবং কর্মসূত্রে তখন আছে, তারা অনেকেই বলতো যে এখানে আর্ট কলেজ রয়েছে, এখানে ওকে আর্ট কলেজে ভর্তি করে দেওয়া হোক। আর্ট কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে আমার বাবার অনেক দ্বিধা ছিল, মানে বিশেষ করে পেশা হিসেবে কিভাবে স্ট্যান্ড করবে সেই বিষয়ে। কিন্তু মূলত আমার মায়ের জন্যই আমি গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হতে পেরেছি। না হলে আমি, মায়ের সমর্থন যদি না থাকতো, তাহলে আমি কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজে যেতে পারতাম না। তো আমি পরীক্ষা দিয়েছিলাম গভর্নমেন্ট আর্ট কলেজে, আমি প্রথমেই সুযোগ পাই। আমি তো ভাবিনি আমি প্রথমবারই সুযোগ পাবো বলে, কেননা যেদিন রেজাল্ট বেরোয় তাই সেদিনটা আমি কলেজে যাইও নি।
তারপরের দিন আমি গেছি, পরের দিন গিয়ে দেখছি লিস্টে আমার নাম রয়েছে। তো ভালোই লাগলো, একরাশ ভালো লাগা। এবং কিছু সিনিয়র দাদারা তারা রীতিমতো আমাকে ব্যঙ্গ করলে, এই তুমি রেজাল্টের দিন আসোনি, তুমি আজকে এসছো? হ্যাঁ, ও বাবা, তাহলে তুমি তো কলেজেই আসবে না ক্লাস করতে। তো এরকম ব্যাপার আর কি। তো কলেজের অভিজ্ঞতা বলতে গেলে, যখন কলেজে একটা মস্ত বড় শহর কলকাতা, তখন গ্রাম থেকে গেছি, একটা ভয় ভাব ছিল, প্রথম দিকে ভয় ভাব ছিল। এবং শহরের ছেলে মেয়েরা তারা অনেকটা বেশি, অনেক স্মার্ট আমাদের থেকে আর কি, এবং তারা অনেক বেশি কথায় বার্তায় চলনে বলনে অনেকটাই রকম তখন মনে হতো তারা এগিয়ে। তো সেক্ষেত্রে একটা মেশার ক্ষেত্রে জড়তা ছিল। ভালো লাগার দিকও যেরকম রয়েছে, যখন আমি কলেজে যেতাম সকালবেলায়, আমাদের ফার্স্ট ইয়ারে টাইমিং ছিল 10টা 10, 10টা 10-এর বেশি ক্রস করা যাবে না, 10টা 10-এর মধ্যে কলেজে ঢুকে যেতে হবে। এবং আমাদেরকে প্রথম বর্ষের নিয়ম ছিল যে আমাদের একটা ড্রয়িং বোর্ড, যেটা সেই ড্রয়িং বোর্ডটা প্রত্যেক দিন ক্যারি করে নিয়ে যেতে হবে কলেজে, এবং ওই মানে পিক অফিস টাইম। তো এটার কারণ আমরা বুঝতে পারতাম না, এবং সেটার কারণটা আমারও জানা নেই। তবে আমি যেটুকু পরে রিয়েলাইজ করেছি যে ওই ড্রয়িং বোর্ডটা বয়ে নিয়ে যাওয়ার মধ্যে কিন্তু একটা অনুশাসনের জায়গা রয়েছে। মানে একটা ছেলে যখন আর্টকে চুজ করে, তো কেননা এই যে এইটাকে যখন পেশা হিসেবে নয়, এই পেশাটা কিন্তু খুব সহজ পেশা নয়। অন্যান্য পেশার থেকে এই পেশাতে উপার্জন করা কিছুটা কঠিন, অন্তত সকলের ক্ষেত্রে হয়তো নয়, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে এখনো আমাদের দেশে আর্ট থেকে অর্থ উপার্জন করা যথেষ্টই কঠিন। তো এই যে কষ্ট সহ্য করার বিষয়টা, এটা কিন্তু আমাদের ফার্স্ট ইয়ার থেকেই এটা আমাদের অভ্যেস হয়ে গেছিল। ওই ভিড় বাসের মধ্যে একটা ড্রয়িং বোর্ড নিয়ে যাওয়া, তাকে রাখবো কোথায়, কিভাবে বাসের হাতে ধরবো কিভাবে, হ্যাঁ, তার মধ্যে পকেট মার আছে, পকেট মার হয়ে গেলে মুশকিল আছে, হ্যাঁ, এইরকম নানা রকম ব্যাপারগুলো নিয়ে চলতে চলতে তারপরে সেকেন্ড ইয়ার থেকে আর আমাদের বোর্ড ক্যারি করতে হতো না, আমাদের কলেজেরই বোর্ড থাকতো। আমাদের কলেজে তো বোর্ড রয়েছে, সমস্ত কিছু ইকুইপমেন্ট, এভরিথিং রয়েছে, ওখানে তো কোনো কিছুর অভাব থাকার নয়। কিন্তু এই যে প্রত্যেকটি বাচ্চাকে, মানে প্রত্যেকটি ছেলেকে তাদের বোর্ডটা নিয়ে যেতে হবে, ক্যারি করতে হবে, এই অনুশাসনটা কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজ আমাদেরকে শিখিয়েছিল। তো আর্ট কলেজটা আমার মনে হয়েছিল একটা মহাসমুদ্রের মতো, মানে এই ঝাড়গ্রাম থেকে যাওয়ার পর আর কি। তো ওখানে এত হচ্ছে ডিপার্টমেন্ট রয়েছে, যেরকম হচ্ছে স্কাল্পচার ডিপার্টমেন্ট, মানে আমরা পেন্টিং করছি, পাশে স্কাল্পচার ডিপার্টমেন্ট থেকে চিজেলের আওয়াজ আসছে, হাতুড়ির আওয়াজ আসছে। যখন পাশের রুমে ক্যান্টিনের দিকে আমরা যাচ্ছি, তখন দেখছি পোর্ট্রেট স্টাডি হচ্ছে, ক্লে মডেলিং, এই যে দেখা। তারপর হচ্ছে টেক্সটাইল ডিপার্টমেন্টে হচ্ছে বুনন হচ্ছে, ফার্নেসে কাজ হচ্ছে, সিরামিক্স ডিপার্টমেন্টে। আমরা ওয়েস্টার্ন পেন্টিং ডিপার্টমেন্টে পড়তাম, আমরা পেন্টিং ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম। তো আমাদের ক্লাসরুমটা ছিল, যেটা ফার্স্ট ইয়ার রুমটা, সেটা বিশাল বড়। এবং কলেজে পা দিয়ে আমার যেটা মনে হয়েছিল যে এই কলেজে একসময় অমরেন্দ্রনাথ ঠাকুর এখানে শিখতেন, হ্যাভেলের ছাত্র ছিলেন, এবং প্রিন্সিপাল রুমে হচ্ছে পার্সি ব্রাউনের যে স্কাল্পচারটা রয়েছে, ওই স্কাল্পচারটা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি, এবং সেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে পাওয়াটা আমার খুব ভাগ্যবান মনে হয়েছিল আমার নিজেকে, যে এই দেখাগুলো দেখতে পাচ্ছি, যে সমস্ত স্কাল্পচারগুলো আমাদের কলেজে রয়েছে, সেই স্কাল্পচারের যে মানে মেকিং আর কি, গঠন শৈলী এত অসাধারণ, সমস্ত স্কাল্পচারগুলো যেগুলো রয়েছে, এবং স্কাল্পচার ডিপার্টমেন্টের সিনিয়র দাদারা কাজ করছে, এই যে দেখাটা, এটা একটা আলাদা পরিবেশ, মানে এটা একটা আলাদা নতুন জগৎ ছিল আমার কাছে। মানে প্রতিদিন যখন আমি পার্ক স্ট্রিটে বাসে নামতাম, আমি যাদবপুরে থাকতাম, যাদবপুরে একটা মেসে থাকতাম, যাদবপুর থেকে আমি যখন ওই পার্ক স্ট্রিটে বাসে নামতাম, তখনও কলকাতার রাস্তাঘাট অতটা রাস হয়নি আর কি। তখন আস্তে 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 যখন আমি হেঁটে যাচ্ছি, উপাস থেকে একটা ধর্মতলার দিক থেকে একটা হাওয়া আসতো, এবং তখন একটা ফ্রেশ ফিল হতো আর কি, যে আমি একটা নতুন কাজ শিখতে যাচ্ছি, নতুন কাজ করব। সেই জায়গাগুলো খুব একটা ভালো লাগার জায়গা হয়েছে। বন্ধু বান্ধবরা, তাদের সঙ্গে একসঙ্গে আউটডোরে যাওয়া, আউটরাম ঘাটে, তারপর শিয়ালদা স্টেশনে স্কেচ করতে যাওয়া, হই হই করে ক্যান্টিনে হচ্ছে মজা, এই সমস্তই একটা, ওই যে 5টা বছর, ওই 5টা বছর আমার জীবনের সেরা সময়। মানে বলে শেষ করা যাবে না, বলতে গেলে অনেকটা সময় লাগবে। এইটুকুই বলতে পারবো যে মানে এই শিল্প পেশায় যাওয়ার যে ভিতটা, যে মানে মননের জায়গাগুলো, সেই জায়গাগুলো হয়তো আরো অনেক পরে তৈরি হয়েছে, কিন্তু একদম বীজটা, অঙ্কুরোদ্গমটা ওখানে। 2007 সালে দেশ পত্রিকায় আপনার আঁকা ধস্ত প্রকৃতি এই পেন্টিং প্রকাশিত হলো, যা আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। একটু যদি এই ছবির গল্পটা প্রসঙ্গে আমাদের বলেন।
2007 সালে আমরা একটা প্রদর্শনী করি। আমরা এই কারণেই বলছি কারণ আমাদের তখন একটা আর্টিস্ট গ্রুপ আমরা ফর্ম করেছিলাম, আর্ট উইংস বলে। হ্যাঁ, সেই গ্রুপের আমার একটা প্রদর্শনী করি চিত্রকূট আর্ট গ্যালারিতে। সেই সময় এই ছবিটি গ্যালারিতে প্রদর্শিত হয়েছিল এবং আমার সৌভাগ্য যে এই ছবিটি যখন কলা সমালোচনা বেরায় দেশ পত্রিকাতে, এবং এটি শোভনবাবু করেছিলেন, মানে শ্রদ্ধেয় মানে প্রবাদ প্রতিম একজন কলা সমালোচক শোভনবাবু, শোভন সোম। মানে আমার এটা অত্যন্ত সৌভাগ্য বলে আমি মনে করি, কারণ শোভনবাবু আমার ছবিটি সম্পর্কে লিখেছিলেন। হ্যাঁ, তো এই ছবিটি সম্পর্কে বলার ব্যাপার বলতে গেলে এটা হয়তো প্রকৃতি হতে পারে, হয়তো মানুষও হতে পারে। কেননা তখন আমি কলেজ থেকে বেরিয়ে গিয়েছি এবং প্রত্যেকটি কলেজ থেকে বেরিয়ে যাওয়া যুবক যুবতীর মতো তখন একটা দোদুল্যমান অবস্থায় রয়েছি। প্রথমত হচ্ছে রোজগারের জায়গাগুলো অনিশ্চিত। তখনও হচ্ছে আমার বাবা মা আমাকে সাপোর্ট দিয়ে চলেছেন। আমি যে পুরোপুরি নিজের খরচা নিজে চালিয়ে ফেলতে পারছি তেমন নয়। অল্প স্বল্প করে কাজকর্ম করছি, সেটা থেকে যতটুকু হচ্ছে রং তুলি এগুলোর পেছনেই চলে যাচ্ছে। মূল সাপোর্টটা তখনও বাড়িতে রয়েছে। এবং এই যে একটা অনটন, একটা অনিশ্চয়তা, এই জায়গাগুলো না আস্তে আস্তে বারে আমাকে ভেঙে ফেলেছে। মানে কখনো কখনো ভেঙে ফেলছিল, কখনো কখনো হচ্ছে আবার গড়তে সাহায্য করছিল। তো এই ছবিটা বলতে পারেন এটা কিছুটা প্রকৃতিও বলতে পারেন, আবার কিছুটা বলতে পারেন আমার নিজের লাইফের একটা প্রতিচ্ছবি, এটা বলতে পারেন। হ্যাঁ, তো এটা এটা এইভাবে আমি দেখেছি। মানে এই ছবিটা করব বলে যে হচ্ছে আমি করেছি তা নয়। মানে এই কাজটা বলতে গেলে পাওয়া, মানে আমি প্রথমে এই কাজটা দিয়ে টেকনিকে প্রথমে যে পদ্ধতিতে চাপাতাম আর কি, ব্রাশিং করতে 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 কিছু কিছু ফর্মেশন তৈরি হতো এবং সেই ফর্মেশন গুলোকে কাজে লাগিয়ে তখন আস্তে আস্তে কাজটা একটা দানা বাঁধতো, একটা রূপ নিত। হ্যাঁ, তো এই ধারণাগুলো মনের ভেতর থাকে, ধারণাগুলো প্রথমে থাকে অল্প অল্প, তারপর আস্তে 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 দানা মারতে থাকে। তো এই ছবিটাও কিন্তু সেভাবেই তৈরি। আর এটা 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 আমার খুব প্রিয় ছবিগুলির মধ্যে একটা, এবং যার কারণে এই ছবিটি আমি আমার সংগ্রহেই রেখেছি। এটা আমি কোথাও দিইনি আর কি, মানে অন্য কাউকে কালেক্ট করতে দিইনি। তো এই 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 ছবিটি মানে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কিনা বলতে পারবো না। এই ছবিটি দেশ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর আমার ছবি অনেকেই মানে সম্পর্কে কিছু জন জানতে পেরেছিল এবং অনেকেই এই ছবিটি অ্যাপ্রিসিয়েটও করেছিল। 2008-এ বিশ্বমন্দায় বেশ খানিকটা প্রভাব পড়েছিল এবং শিল্প জগতেও তার প্রভাব পরিলক্ষিত হয়। সেই সময় কিভাবে সবটা সামলেছিলেন? সেটা একটা সাংঘাতিক সময় ছিল। 2008 যে মানে মহামন্দা এসেছিল, তার আগে আমাদের ভারতবর্ষে শিল্পের বাজারটা খুব সাংঘাতিক রকম ভাবে ফুলে ফেপে উঠেছিল এবং প্রচুর ছবি বিক্রি হচ্ছিল। আমার অনেক সিনিয়র দাদারা, তারা অনেকে চাকরিতে জয়েন করেছিলেন, তারা চাকরি ছেড়ে দিয়েছিলেন, ছেড়ে দিয়ে ছবি আঁকা স্টার্ট করেছিলেন। তো তখন ছবি খুব ভালো বিক্রি হচ্ছিল। তো এই যখন রিসেশনটা এলো আর কি, তো রিয়েল এস্টেটের উপর খুব ভয়ানক রকমভাবে প্রভাব পড়ে এবং রিয়েল এস্টেটের উপর প্রভাব পড়ার ফলে কিনা জানি না, অর্থনীতি নিয়ে যারা হচ্ছে আরো গভীরে জানেন তারা হয়তো বলতে পারবেন যে কি কারণে হচ্ছে শিল্প বাজারে মন্দা পড়েছিল। তো এটা তো আমি তো অর্থনীতি বিষয়ে অতটা আমার জানা নেই। তো তবে প্রত্যক্ষ প্রভাবটা আমরা পেয়েছিলাম, যেটা ছবি বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছিল। বিশেষ করে আমাদের মতো জুনিয়রদের ছবি, সেগুলো বিক্রি হচ্ছিল না, একদমই মানে সাংঘাতিক অবস্থা। তো 1 বছর প্রায় আমি আমার যে ছবি বিক্রি তার আগে যেগুলো হয়েছিল সেই জমা টাকার উপর আমি চালালাম। তো তারপর আমি রিয়েলাইজ করলাম যে না, এভাবে হবে না, কিছু করতে হবে আর কি। তো যার ফলে তখন আমি বাধ্য হয়ে কম্পিউটার শিখতে গেলাম একটা কম্পিউটার ইনস্টিটিউটে ওখানে। তো ওখানে কম্পিউটার শেখার পর তারপর আমি ওই গ্রাফিক ডিজাইনিং এর জন্য জবের অ্যাপ্লিকেশন করা স্টার্ট করলাম। তো এই জবের অ্যাপ্লিকেশন করতে করতে একটি প্রাইভেট একটি কোম্পানিতে আমি চাকরি পেলাম। ওটা একটা কাস্টমাইজ গ্রিটিংস কার্ডের কোম্পানি ছিল। তো সেখানে আমি জব প্রথম স্টার্ট করি। তো তারপরে পরবর্তীতে ওই কোম্পানি ছেড়ে অন্য আরেকটি কোম্পানিতে জয়েন করেছিলাম, সেখানে লোগো ডিজাইনিং করতাম আর কি। তো কম্পিউটার ইনস্টিটিউট থেকে যতটুকু শিখেছিলাম, তারপর নিজে কাজ করতে করতে সহকর্মীদের কাছ থেকে দেখতে দেখতে যতটা পারা যায় সফটওয়্যার স্কিল যতটা পারা যায় করবার চেষ্টা করেছি।
তো সেভাবেই চলছিল, মানে ওই সময়টা সামলেছি ওভাবেই। আর একজনের কথা বলবো, আর তখন আরেকটি গ্যালারি একজন ওনার, একজন ভদ্রমহিলা, হ্যাঁ, তিনি আমাকে অনেক কাজ দিয়েছিলেন, অনেক কমিশন ওয়ার্ক দিতেন, হ্যাঁ, এবং সেটা আমাকে অক্সিজেন যোগাতো আর কি, মানে সাংঘাতিক রকম অক্সিজেন যোগাতো। মানে আমি যখন প্রথম কোম্পানিটা আমি ছাড়ি, মানে আমার প্রথম কোম্পানির যে বস ছিলেন আর কি, তিনি খুব মানে ভয়ানক বস ছিলেন আর কি, মানে মারাত্মক। এই কিছুদিন আগে আমরা একটা খবর জেনেছি, একজন কর্মী আর কি সুসাইড করেছেন আর কি। মানে আমি আমি সেগুলো ফেস করেছি, যে মানে যে প্রেশারটা কি জিনিস আর কি প্রাইভেট ফার্মে, সেটা আমি ফিল করেছি আর কি। তো সেই রকম একদিন প্রচন্ড রকম হচ্ছে রেগে গেলাম, এবং আমি রেগে গিয়ে ঝগড়াঝাটি করে, যেটা অত্যন্ত অবিবেচকের কাজ হয়তো, যে আমি চাকরিটা ছেড়ে দিলাম। তো তখন একদম পুরো কাঠ বেকার, একদম কিচ্ছু নেই। তখন কিন্তু ওই ভদ্রমহিলা আমাকে বাঁচিয়েছিলেন। তখন উনি অনেকগুলো কাজ একসঙ্গে, অনেকগুলো কাজ আমাকে দেন, এবং যার ফলে আমি আস্তে 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 আবার ফিরে আসতে পারি স্রোতে, এবং পরে আবার একটা কোম্পানিতে পরে জয়েন করে দিই তাড়াতাড়ি আর কি। তো এইভাবেই ওই টাইমটা এইভাবেই সামলেছিলাম। লোগো ডিজাইনিং থেকে আবার ক্যানভাসে ফিরে এসেছিলেন কিভাবে? লোগো ডিজাইনিংটা থেকে ক্যানভাসে ফিরে আসা বলতে গেলে, মানে ক্যানভাসটা আমার সঙ্গে ছিলই সবসময়। মানে আমি যখন চাকরি করতাম, তখন সকালবেলায় তো পেন্টিং করতে পারতাম না, সকালবেলায় খেয়ে দিয়ে বেরিয়ে যেতে হতো, তারপর ফিরে আসতে আসতে রাত্রি প্রায় 9টা, টিফিন করে তারপরে ডিনার করার পর তারপর আমি আঁকতে বসতাম, কলকাতায় যখন থাকতাম আর কি। তো তখন ওই রাত প্রায় 2-3টে পর্যন্ত আমার পেন্টিং করতাম আর কি। মানে পেন্টিংটা আমি কখনো ছাড়িনি, পেন্টিংটা সবসময়ই ছিল। মানে পেন্টিংটা না করে থাকা খুব মানে মানে হতো না আর কি। মানে পেন্টিংটা না করলে আমার একটা মানসিক অশান্তি তৈরি হতো। পেন্টিংটাই অক্সিজেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মানসিক অশান্তি তৈরি হতো আর কি। তো যার কারণে হচ্ছে আমি ওই রাত জেগেও আমি পেন্টিং করতাম, যার ফলে শরীরও নষ্ট হয়েছে অনেক। হ্যাঁ, তো তারপরে যখন আমি এইখানে ঝাড়গ্রামে চলে এলাম বাবার অকস্মাৎ মৃত্যুর পরে, তো তখন তো স্বাভাবিকভাবেই চাকরি টাকরি ছেড়ে চলে এলাম। তখন ক্যানভাসটাই ছিল, মানে তখন শুধু পেন্টিং, আর তখন আর কোথাও কোনো বাধা বাধক কিছু ছিল না। মানে লোগো ডিজাইনিং এর যে জবটা আমি করেছিলাম আর কি, মানে তখন কলকাতার লাস্ট ফেজ আর কি আমার, মানে কলকাতা ছেড়ে আসার 1-1.5 বছর আগে থেকে আর কি। তো সেই অর্থে ফেরা বলতে আলাদা করে কিছু না, মানে পেন্টিংটা আমার সঙ্গে ছিল। তবে হ্যাঁ, ওই লোগো ডিজাইনিং পার্টটা কিছুটা এনজয়ও করছি কাজটা, মানে বিশেষ করে সফটওয়্যার গুলো কিভাবে কাজ করে এবং কিভাবে লোগো বানানোর ব্যাপারগুলো, তখন একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। হ্যাঁ, কিন্তু পেন্টিংটা আমাকে ছেড়ে যায়নি কখনো। মানে আমি পেন্টিংকে ছাড়ার থেকে বড় কথা, পেন্টিং আমাকে কখনো ছেড়ে যায়নি, এই হলো ব্যাপার আর কি। এইভাবেই চলেছে। আপনি এক্ষুনি বললেন যে আপনার বাবার আকস্মিক মৃত্যুর পর 2011 সাল, তখন আপনারা ঝাড়গ্রামে চলে আসেন। তো হঠাৎ করে ঝাড়গ্রামে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন কেন? বাবা মারা গেল বাবা মারা গেলেন 11 সালে হঠাৎ করে স্ট্রোকে। আমি তখন চাকরি করি। হ্যাঁ, তো একদিন সেদিনটা শনিবার ছিল, আমার এখনো মনে আছে। আমি পেন্টিং এ রং গুলে ক্যানভাসে একটা স্ট্রোক লাগাতে যাব, তখন মা হাওয়া করে ফোন করলো যে তুই এক্ষুনি চলে আয়, তোর বাবার আবার আগের মতো হচ্ছে। মানে বাবার প্রথম স্ট্রোক হয় 2008 সালে, বাবা তখন কর্মরত। তো তো তারপরে আরেকবার স্ট্রোক ঠিক না, একটু অসুবিধা হয়েছিল, তখন আরেকবার হসপিটালাইজড হতে হয়েছিল। মানে 2008 সালে যখন প্রথম স্ট্রোক হয় তখন বাবা হসপিটালাইজড হয়, কিন্তু আবার ঘুরে আসেন। পায়ে অল্প একটুখানি টান ছিল, কিন্তু বাবা যেহেতু খুব ফিট, মানে ফিটনেস বাবার প্রচন্ড ছিল, বাবা রেগুলার এক্সারসাইজ করতো, যার ফলে কি বাবা আস্তে আস্তে ওই যেটুকু খামতি ছিল পায়ে আর কি, ওটাও চলে গিয়েছিল। তো বাবা মারা যাওয়ার পর মানে আমার মাথায় বলতে পারেন একটা আকাশ ভেঙে পড়ার মতো আর কি, হঠাৎ করে আর কি। তো তারপর আমি সেদিন ফিরে আসি এবং বাবা মারা যায় সেই রাত্রেই ঝাড়গ্রাম হসপিটালে। তো যেটা হলো গিয়ে, বাবা যখন মারা গেল, বিশেষ করে যখন বাবার বডি যখন শ্মশানে যখন হচ্ছে দাহ হচ্ছে, তখন আমি আমি লক্ষ্য করলাম যে আমার মনের ভেতরে একটা অদ্ভুত রকম একটা মানে একটা পরিবর্তন হচ্ছে। এবং আমি তখন আমি তখন মানে ফিল করলাম যে আমি এতগুলো বছর বাড়ির জন্য আমি কিছু করি,
মানে আমি নিজের কেরিয়ারটুকু নিয়েই ভেবেছি শুধু। এবং আমাকে সাপোর্ট দিয়ে গেছে আমার বাবা, মা, বোন, তিনজনেই। বোন তখন ছোট। মানে আমি যখন কলেজে পড়তে চলে যাই তখন বোন ছোট, কিন্তু বোন আমার আঁকার খুব বড় একটা উৎসাহদাতা। মানে আমার আঁকা দেখতো, তার সম্পর্কে কমেন্ট করতো। এবং আমার মাও আমার ছবির খুব মানে আমি যে কোনো পেন্টিং করে আমি মাকে দেখাই যে মা দেখো তো কিরকম। মা বলে যে আমি তো ছবি কিছু বুঝি না বাবা, হ্যাঁ তুই যেরকম করেছিস তুই। কিন্তু তারপর যে যে ভ্যালু গুলোর কথা নিয়ে মা গুলো বলে ওগুলো ওগুলো আমি বুঝতে পারি যে আমি ঠিক কিরকম কি করছি না করছি। তো যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। তো এইবার যেটা হলো, এই যে ফ্যামিলির যে বন্ডিং এর যে বিষয়টা ছিল আমাদের পরিবারে, তো তখন আমি রিয়েলাইজ করলাম যে আমি এতগুলো বছরে আমি বাড়ির জন্য কিছু করিনি। এমনকি আমাদের বাড়িটা তখন হয়ে গিয়েছে, বাবা বাড়িটা কমপ্লিট করে, এই বাড়িটা তখন কমপ্লিট হয়েছে, প্লাস্টারিং প্লাস্টারিং সমস্ত কিছু বাকি রয়েছে। আমি আর থাকতে পারলাম না কলকাতায়, আমাকে আমাকে চলে আসতেই হলো। কেননা আমি রিয়েলাইজ করলাম যে এই সময়ে আমি যদি কেরিয়ারটুকু নিয়েই যদি পড়ে থাকি, তাহলে মানে আমার নিজের কাছেই ছোট হয়ে রয়ে যাব। মানে আমি আমি এটা বলছি না যে আমি চাকরি ছেড়ে বিরাট স্যাক্রিফাইস করে এসেছি। আমি বলবো আমার বাবা, মা, বোন আমার জন্য স্যাক্রিফাইস করেছে অনেকটা। কেননা আমি যে সময় হচ্ছে একটা ছেলে ইয়াং হয়, বাড়ির কাজকর্ম, দায়িত্ব সমস্ত কিছু নেয়, সেই সময়টা আমি ছিলাম না বাড়িতে। কারণ আমাদের বাড়ি যখন তৈরি হয় তখন আমার বাবার অলরেডি 2008 সালে একটা স্ট্রোক হয়ে গিয়েছিল। সেই স্ট্রোক হওয়া অবস্থায় বাবা, মা, বোন তিনজনেই অপরিসীম পরিশ্রম করেছে এবং অনেক কষ্ট সহ্য করে তারপরে হচ্ছে এই বাড়িটা তখন তৈরি হয়েছিল। তো বাবার তখন রিটায়ারমেন্ট হয়ে গিয়েছে, অনেকটা অনেকটা মানে টার্মোয়েল একটা কন্ডিশন ছিল। সেই সময়টাতে আমি ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি। তো কিন্তু সেই কারণেই আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমার চাকরি যায় চাকরি, আমি যদি হচ্ছে কিছু করতে পারি আমি ঝাড়গ্রাম থেকেই করবো, চেষ্টা করব। এবং তখন যে আমি যে আর্ট স্কুল করবো, হ্যাঁ সে সমস্ত ভাবনা কিছু ছিল না, কিন্তু অনিশ্চয়তা অনেকটাই ছিল। কিন্তু ভেবেছিলাম যে যাও একটা কিছু দেখাই যাক না। কিন্তু আমি এই সময় আমার মায়ের তখন অনেক অসুস্থতা রয়েছে, আমার বোনের তখন হচ্ছে ঝাড়গ্রাম পলিটেকনিকে তখন লাস্ট ইয়ার। তো এই সমস্ত নানা রকম ব্যাপারগুলোতে আমি আর কলকাতা থাকতে পারলাম না। মানে কলকাতায় আমার সবটা ছিল, মানে আমার এখনো অনেক প্রিয় বন্ধু রয়েছে, যেরকম আমার কলেজের ফ্রেন্ড রামরতন দাস, সুজিত কর্মকার, ধনঞ্জয়, এরা সমস্ত এদের সঙ্গে এখনো আমার ফোনে যোগাযোগ রয়েছে। হ্যাঁ, এবং যাদবপুরে আমি থাকতাম একটি মেসে, কামারপাড়ায়। তো আমার যে মেসের যে সমস্ত মেম্বাররা, আমার আত্মীয় স্বজনরাও তারাও থাকতো, মানে আমার তুতো ভাইরা আর কি, মানে মাসতুতো মামাতো এই সমস্ত ভাইরাও এরাও মেসে ছিল, আমরা প্রায় সমবয়সী ছিলাম। মানে এই যে একটা আড্ডা, এই যে একটা মানে হই হই করে যে বাঁচা, হ্যাঁ এগুলো আমার ছেড়ে আসতে কষ্ট হয়েছিল। মানে তখন আমি মিস করেছিলাম অনেক কিছু, কিন্তু সেগুলো এই যে বাড়ির এই রেসপন্সিবিলিটির কাছে সেগুলো আমার তুচ্ছ মনে হচ্ছিল। মানে আমার মনে হয়েছিল যে এই সময়টা আমি যদি আমার বাড়িতে আমি যদি না ফিরে আসতে পারি আর কি, তাহলে মানে আমার আমার নিজের কোনো মানে অস্তিত্বই নেই আর কি। তো এইভাবেই আমি ভেবেছিলাম, যার কারণে আমি তখন চলে এসেছিলাম এখানে। শিল্প শিক্ষক হিসেবে আপনার দ্বিতীয় সংসার প্যালেট, এমন নামকরণের কারণ কি বা ভাবনার সূত্রপাত কিভাবে হয়েছিল? প্যালেট যে শুরু করব সেটা প্রথম থেকে আমি ভাবিনি। ঝাড়গ্রামে আসার পর, যখন বাবা মারা যাওয়ার পর যখন আমি চলে এলাম, আমি যেহেতু তখন গ্রাফিক ডিজাইনিং ফিল্ডে কাজ করতাম, তো আমি ভেবেছিলাম যে প্রিন্ট রিলেটেড কোনো কিছু একটা বিজনেস হয়তো আমি করবো। আমি যে আঁকা শেখাবো সেটা তখনও আমার মনের ভেতরে আসেনি। তো আমি এই অভিজিৎ দার সঙ্গে একবার এই প্রয়াসে যাই, প্রয়াসে বাছুরদোবা ঝাড়গ্রাম প্রয়াসে। তো ওখানে পম্পমদা বললো যে এখানে আমরা একটা আঁকার স্কুল চলে, এখানে তুই বাচ্চাদের শেখা। তো আমি তখন ওখানে মানে মজা করেই শেখাতে শুরু করলাম। তো এবার শেখাতে গিয়ে না আমার খুব ভালো লাগলো যে এই এই যে আমাদের ফ্যামিলিতে একটা ডেথ হয়ে গিয়েছে, একটা সমস্ত রকম একটা মন খারাপ যে বিষয়টা, এবং ছোট বাচ্চাদের মধ্যে একটা সাংঘাতিক পজিটিভ ভাইব আছে। মানে ছোট বাচ্চাগুলো যখন আসে এবং আস্তে 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 পুরো জায়গাটা ভরে যায় আর কি। তো সেটার মধ্যে একটা অদ্ভুত একটা মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, একটা সাংঘাতিক ভালো লাগা তৈরি হয়। তো তখন আমি ভাবলাম যে আমি আঁকাটাই শেখাবো আর কি। তো তখন আমি আস্তে আস্তে
3জন মাত্র স্টুডেন্ট নিয়ে আমি এখানে আঁকা শেখানো স্টার্ট করেছিলাম। এবার প্যালেট কথাটা, প্যালেট হচ্ছে আমরা যখন ছবি আঁকি আর কি, তো ক্যানভাস যেরকম একটা আমাদের মিডিয়াম, তেমনি প্যালেটটা অত্যন্ত জরুরি একটা জিনিস। প্যালেটে রঙগুলো হয়, রঙগুলো রাখা হয়। এবার প্যালেট নামটা আমি এই কারণেই ভেবেছিলাম, কারণ আমি বিশ্বাস করি যে প্রত্যেকটি ছাত্র বা ছাত্রী তারা ইন্ডিভিজুয়াল, এবং তাদের প্রত্যেকের মনে এক একটি আলাদা নিজস্ব জগৎ আছে, এবং তাদেরকে কোনো মাথার উপর কোনো একটা ভাবনা জোর করে, মানে বিশেষ করে শিক্ষকের ভাবনা জোর করে চাপিয়ে দেওয়াটা উচিত নয়। কেননা তাদের নিজেদের ভাবনাগুলোকে টেনে বের করে আনাটাই আমাদের কাজ, মানে আমরা যারা শিল্প শিক্ষা মানে শিক্ষার সঙ্গে জড়িত রয়েছি। তো এই যে বিষয়টা, এই বিষয়টা থেকেই প্যালেটের ভাবনা। প্যালেট মানে বৈচিত্র্য, যেহেতু প্রত্যেকটি রং আলাদা, প্রত্যেকটি রংকে আলাদা আলাদা করে আমরা প্যালেটে ঢালি, এবং এই প্যালেট নামটা এই কারণে, এই বৈচিত্র্যের জায়গাটি, প্রতিটি ছাত্র আলাদা, প্রতিটি রং যেরকম আলাদা হয় সেরকম প্রতিটি ছাত্রও আলাদা। তো এই ভাবনাটা থেকেই আমার প্যালেট নামকরণের যে ভাবনার জায়গাটা, তো আমি চেষ্টা করি যে ইন্ডিভিজুয়ালিটিটা বজায় রাখার আর কি। বিভিন্ন টিচিং ইকুইপমেন্ট, মানে যেটাকে আমরা বলি শিক্ষণ সহায়ক, যে সমস্ত নানা রকম ছবি বা কপি করার আইটেম বা হ্যান এই সমস্ত, এগুলো আমাদেরকে ব্যবহার করতে হয় সেটা শেখানোর জন্য। হ্যাঁ, কিন্তু আমি মূলত বাচ্চাদের নিজস্ব কল্পনা শক্তি যেটা, এবং যেটা তাদের নিজস্ব ভাবনা, সেই ভাবনাটিকে বের করে আনারই চেষ্টা করি, এবং সেটার উপরই জোর দিই। এই থেকেই প্যালেটের ভাবনা। 3জন খুদের হাত ধরে প্যালেটের সূচনা, এবং আজ সংখ্যাটা প্রায় 150 ছাড়িয়ে। প্যালেটের ভবিষ্যৎ নিয়ে আপনার আর কি পরিকল্পনা রয়েছে? প্যালেটের ভবিষ্যৎ বলতে গেলে ভাবনা তো অনেকটাই রয়েছে, কিন্তু এখন বাস্তবায়নটা নানা পরিস্থিতির উপর নির্ভর করে। প্যালেটের ভাবনা বলতে গেলে আমার যেটা ইচ্ছে, যেটা হচ্ছে কি, যখন আমি আর্ট কলেজে যখন যাই, এবং কলকাতার যে আর্ট যে জগৎ বা সারা দেশের অন্যান্য বাইরে যখন এক্সিবিশন করতে গেছি দেশের অন্যান্য জায়গায়, তখন যেটা দেখেছি যে আর্টকে পেশা হিসেবে নেওয়া যায়। যাদের হচ্ছে সেই মনে জোর রয়েছে, যাদের সেই প্যাশনের জায়গা রয়েছে, আর্টকে পেশা হিসেবে নেওয়া যায়। কিন্তু মানে শুধু ঝাড়গ্রাম বলে বলছি না, সারা মফস্বলের এবং শহর কলকাতার বা বড় শহরেরও অনেকাংশেরই চিত্র যেটা ধারণা যে আর্টকে পেশা হিসেবে নেওয়া যায় না, আর্টকে পেশা হিসেবে নেওয়া উচিত না। তো এবার আমার যেটা ইচ্ছে, যেটা হচ্ছে যে প্যালেটের ছাত্রছাত্রীরা, যেটা আমার স্বপ্ন, যে প্যালেটের ছাত্রছাত্রীরা যারা চাইবে আর্টকে পেশা হিসেবে নিতে, তাদেরকে আমি সর্বতভাবে সাহায্য করব, তাদেরকে সর্বতভাবে তাদের স্কিল ডেভেলপমেন্টের আমি চেষ্টা করব, যাতে তারা আর্টকে পেশা হিসেবে দিতে পারে। যেরকম আমি বলতে পারবো যে আমার এক ছাত্র রামেশ্বর সরেন, হ্যাঁ, সে আর্টকে পেশা হিসেবে নিয়েছে। সে আমার কাছে প্রায় 5 বছর শিখেছে, এখন নিজে মূর্তি বানাচ্ছে, ছবিও আঁকে খুব ভালো। হ্যাঁ, ও এখন আর্টটা নিয়েই রয়েছে। তো আমার আরো এক ছাত্র রয়েছে, গোপী সৌরভ সাহু বলে একটি ছেলে, আমার এক ছাত্রী আছে শেলি পাল বলে। এরা 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 আমি বলবো না এরা পুরোদস্তুর আর্টকে পেশা হিসেবে নিয়েছে, কিন্তু এদের প্যাশনের জায়গাটা কিন্তু আর্ট। এরা এরা ওই জায়গাটাতে খুব রিলেটেড, মানে এই জায়গাটাতে ডেডিকেশনের জায়গায় হয়তো আরো কিছুটা দিলে ভালো হয়, কিন্তু এদের প্যাশনের জায়গাটা কিন্তু আর্ট রয়েছে। তার মানে এই জায়গাটা আমি বলতে পারি প্যালেটের সাকসেস, যে তারা আর্টটা নিয়েই রয়েছে, মানে একেবারে ছেড়ে দেয়নি, রং তুলি ধুয়ে ফেলেন। হ্যাঁ, অনেকেই ধুয়ে ফেলেন, হ্যাঁ, সেটা নানা পরিস্থিতিতে ধুয়ে ফেলেন, যেরকম হচ্ছে পড়াশোনার চাপ, পারিপার্শ্বিক নানা রকম পরিস্থিতি, আবার অনেকের আত্মবিশ্বাসের অভাব থাকে। তো এই জায়গাগুলো আর্ট শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে। তো এই প্রতিবন্ধকতাগুলো আছে এবং আসবে, এটা আমি শেখাতে গিয়ে যে যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে সেটা থেকে আমি বলতে পারি যে এই প্রতিবন্ধকতাগুলো থাকবেই। কিন্তু আমার যেটা মানে উদ্দেশ্য বলতে পারেন, হ্যাঁ, যেটা আর্টটাকে হচ্ছে যাতে পেশা হিসেবে নিতে পারে। আরেকজনের কথা না বললেই নয়, যেটা হলো আমার থেকে বয়সে বড় সূর্যকান্তি শতপথী, আমার কাছে আঁকা শিখেছে দীর্ঘদিন, প্রায় প্যালেটের সূচনা লগ্ন থেকেই। হ্যাঁ, সূর্যদা কিন্তু আর্টিস্ট না, মানে সূর্যদা শিক্ষক একজন। হ্যাঁ, কিন্তু সূর্যদার আর্টের প্রতি প্যাশনটা এত সাংঘাতিক রকম, মানে সূর্যদা আর্টটাকে ভীষণ রকম ভাবে ভালোবাসে, এবং আমার থেকে বয়সে বড়, ওই বয়সে এসে পেন্সিল স্ট্রোক শেখা, এবং পেন্সিল স্ট্রোকটা তো খুব ধৈর্যের একটা কাজ, এবং বড় বড় সাইজের পোর্ট্রেট, হ্যাঁ, এইগুলো কিন্তু সূর্যদা খুব ধৈর্য ধরে শিখেছে আমার কাছে, এবং একদিনও বলেনি যে আমার তাড়াহুড়ো আছে। বরঞ্চ সে বলেছে যে আমার
টাইম আছে, তুমি করো। এই জায়গাগুলো আমি বলতে পারি প্যালেটের সাকসেসের জায়গা, যে আর্টের যে যে প্রতি যে ভালোবাসা, ভালো লাগার জায়গাটা, এটা কিছুটা যে যে মানুষগুলি আর্টকে ভালোবেসেছে তাদের ভেতরে সঞ্চারিত হয়েছে। এবারে বাকি যারা হচ্ছে আর্টটাকে পরবর্তীতে পেশা হিসেবে নেবে, যারা হচ্ছে সেই লেভেলের প্যাশন দেখাবে, আমি সর্বতরূপে তাদের সঙ্গে থাকবো সম্পূর্ণরূপে। স্ত্রী উমার আকস্মিক চলে যাওয়া এবং আপনার কোলে তখন ফুটফুটে সদ্যজাত পেখম, সবটা কিভাবে সামলেছিলেন? এটা একটা সাংঘাতিক পারিবারিক বিপর্যয় আমাদের পরিবারের। এটা সম্পর্কে মানে বলবো মানে কিভাবে, সেটাই হচ্ছে ভাবার বিষয় আছে। যে বিপর্যয় আমরা সামলেছি, যে কষ্ট আমাদের সহ্য করতে হয়েছে, সেটার সীমা পরিসীমা নেই। প্রথমত হচ্ছে আমার স্ত্রীর চলে যাওয়া, এবং সেই সঙ্গে সঙ্গে এ সদ্যজাত তখন এ বড় হতোই না। আমার মা আর আমার বোন যদি না থাকতো তাহলে একে সারভাইভ করানো খুব মুশকিল হয়ে যেত। প্রথমত বাচ্চাটি হচ্ছে ব্রেস্ট ফিডিং পায়নি, তো মানে অপরিসীম পরিশ্রম করেছে আমার মা আর বোন। আমার পক্ষে সম্ভব ছিল না যে এত ছোট বাচ্চাকে বড় করে তোলা, মানুষ করে তোলা। এবং আমার মায়ের এবং আমার বোনের অক্লান্ত পরিশ্রমের ফলেই হচ্ছে আজকে ওকে আমি স্বাভাবিকভাবে বড় করতে পেরেছি। মানে মা রাতের বেলায় জাগতে হতো, আমার বোনকে জাগতে হতো রাতের বেলায়, আমাকেও জাগতে হতো। তবে সব থেকে বেশি পরিশ্রমটা গেছে মায়ের উপর দিয়েই। কারণ মায়ের অভিজ্ঞতা যদি না থাকতো ছোট বাচ্চা মানুষ করবার, আমরা তাহলে কি কতটুকু জানি আমরা একটা ছোট বাচ্চা কিভাবে মানুষ হবে না হবে, তার কখন খিদে পাচ্ছে, তার কখন পেট ব্যথা করছে, তার কি কি সমস্যা হচ্ছে, সেগুলো সেগুলো আমার মা অভিজ্ঞ ছিলেন বলেই হচ্ছে আমি বাচ্চাটিকে আমি পেয়েছি, আজ এত বড় হয়েছে, স্বাভাবিকভাবে বাড়ছে। এবং এখনো পর্যন্ত একে চান করানো, খাওয়ানো, এমনকি স্কুলের পড়া, এগুলো আমাকে কিচ্ছু দেখতে হয় না, এগুলো হচ্ছে আমার মাই করে। এবং আমি আর বোন হচ্ছে যেহেতু আমার মাকে হচ্ছে মা বলে ডাকি, সেই কারণে স্বাভাবিকভাবেই ও হচ্ছে আমার মাকে মা বলে ডাকে। এবং আমরা অনেক করে শেখানোর চেষ্টা করেছি যে ঠাম্মি বলে ডাকো। হ্যাঁ, তো ও হচ্ছে কি কখনো মা ডাকতে যায়, তারপর ঠাম্মি বলে, দিয়ে শেষকালে দিয়ে ও নিজের মতো করে একটা কম্বাইন করে নিয়েছে মা ঠাম্মি। হ্যাঁ, এই দুটো মিলেই ওকে বলে। তো এটা একটা সাংঘাতিক সময় গেছে আমাদের। বহু মানুষও সেই সময় আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। যেরকম আমি মানে যদি মানে নাম করতে যাই তাহলে বহু মানুষ আছে, এবং যার হয়তো অনেকের নাম হয়তো মিস করে যাব, সেই কারণে হয়তো আমি পার্টিকুলারলি কিছু জনের নাম আমি বলছি না। যেরকম কিন্তু কিছু জন যারা মানে যাদের কাছে আমি অসীমভাবে কৃতজ্ঞ, মানে যাদের আমি অনলাইনে যাদেরকে আমি আঁকা শেখাই আর কি, তাদের অনেক প্যারেন্ট, তারা আমাকে সেই সময় কোভিড চলছে, সাংঘাতিক রকম মানে খারাপ অবস্থা আর কি, তখন রোজগার পাতির অবস্থা খারাপ, তারা কেউ কেউ আমাকে আর্থিকভাবে সাহায্য করেছে। যারা আমার সহপাঠী অনেক সঙ্গে ছিলেন, সূর্যদা সাংঘাতিক রকম ভাবে পাশে ছিলেন, অর্ক কাছে ছিলেন, জেঠিমা মানে আমার ক্লাস ফ্রেন্ড জগন্নাথ, তার মা, পাড়া প্রতিবেশী দু তিনজন, চৈতালি বৌদি, এরা প্রত্যেকে তারা এসেছেন, খবর নিয়েছেন বাচ্চাটি কিভাবে হচ্ছে বড় হচ্ছে না বড় হচ্ছে, মাঝে মধ্যে খোঁজ নিয়েছেন। আমার ক্লাস ফ্রেন্ড শুভময়, তার স্ত্রী রেগুলার এসে আমার বাচ্চার খবরাখবর নিয়ে যেতেন। ডাক্তারবাবুরা প্রসন্নদাকে নানা রকম প্রয়োজনে হচ্ছে ফোন করি, তো ফোন করলে হচ্ছে উনি সবসময় আমাদেরকে বলেন যে হ্যাঁ তুমি এটাই করো, ওই করো, নাই করো, একটা মেডিকেল যে সমস্ত মানে সাহায্য পেয়েছি বহু মানুষের। এই যে একটা ফ্যামিলি বিপর্যয়, এবং অনেকেই আমাকে মেন্টালি হেল্প করেছেন, মানে মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন। দেবরা ম্যাম দিয়েছেন মেন্টালি সাপোর্ট, সঞ্জুদা দিয়েছেন, মানে কার কার নাম বলবো এখন, বলতে গেলে হচ্ছে বহু মানুষের নাম হয়তো মিস হয়ে যেতে পারে, তো তারা হয়তো খারাপ ভাববেন যে হ্যাঁ আমিও তো ছিলাম পাশে, অথচ তুই আমার নামটা বললি না, এটা হতে পারে। এবার মানে আমি তোমাদের চ্যানেলের মাধ্যমেই বলতে পারছি, মানে বহু মানুষের সাহায্য পেয়েছি। হয়তো কারুর কথা বলতে হয়তো আমি যদি মিস হয়ে যায় তাহলে তারা যেন নিজ গুণে আমাকে মাফ করে দেন আর কি। মানে
এই আর কি, মানে এই যে ফেজটা গেছে এটা একটা সাংঘাতিক একটা ডার্ক ফেজ গেছে। মানে একটা বন্ধু বান্ধব তখন কোভিড এর কারণে আর কি, তখন মানুষজনের বাড়িতে আসা যাওয়া বন্ধ, কেউ যে সরাসরি এসে সাহায্য করতে পারবেন তেমনও নয়। এবং আমার মা, এইটুকু আমি পুরোপুরি ভাবে বলতে পারি যে আজকে পেখমের বড় হওয়ার জন্য যে দুজন মানুষ ছাড়া পেখম কোনোভাবেই বড় হতো না, সেটি হচ্ছে আমার মা এবং আমার বোন। এদের জন্যই আজকে পেখম হাসতে পারছে, খেলতে পারছে। এই প্রচন্ড চঞ্চল, হ্যাঁ, এবং এই যে এর চঞ্চলতা, এর দুষ্টমি, এগুলো আমার মা হাসি মুখে সহ্য করে, হ্যাঁ, আমার বোন সহ্য করে, হ্যাঁ, গায়ে মাথায় উঠে যায়, ওগুলো হয় আর কি। আমিও আমার কাছেও বকা খায়, হ্যাঁ, না হলেও খুব একটা বাকি মা বোনের কাছে বকা খায় না আর কি। এদের এদের সাপোর্ট প্রশ্রয় এইভাবেই চলছে আর কি। অরণ্য শহরে একাধিক পুজো মণ্ডপে আপনি থিমের কাজ করেছেন, সেই অভিজ্ঞতা প্রসঙ্গে একটু বলুন। হ্যাঁ, অরণ্য শহরে এ পর্যন্ত আমি 3টে পুজো মণ্ডপে কাজ করেছি। প্রথম যে কাজটি করি সেটি মাঝের পাড়াতে, তো সেটিতে আমি ডাইরেক্ট কাজ নিইনি, মানে কাজ ধরেছিলেন অন্য একজন, আমি তার উপদেষ্টা হিসেবে কাজ করেছিলাম। এবং আমার ছাত্র সেই মডেলগুলি কেটেছিল, তার ড্রয়িং ফয়িং সমস্ত কারেকশন করা বা কিভাবে হবে না হবে সেগুলো সব দেখিয়ে দিয়েছিলাম। নিজেও কিছু রং টং অল্প স্বল্প করেছিলাম। তো তারপরে আমি ওই ঘোড়াধরা পার্ক এবং কানাগলি, এই দুটি ক্লাব আমি ধরি পরের বছর আমি নিজে। এবং ঘোড়াধরা ক্লাবে যে কাজটি হচ্ছে আমার খুব পছন্দের কাজ হয়েছিল, কেননা ওনারা আমাকে পুরো স্বাধীনতা দিয়েছিলেন যে তোমার মতো করে তুমি করো। এবং ওই কাজ চলাকালীন তারা একদিনও আমার কাজের মধ্যে ইন্টারফেয়ার করেনি। তারা কখনোই বলতে আসেননি যে এটাকে গিয়ে ওটা কি, এটা কেন, এই সেই হ্যান ত্যান, এই সমস্ত কোনো রকম কোনো বেড়াজাল ওনারা করেননি। মানে সেই কারণে ওনাদের ক্লাব মেম্বারদের সঙ্গে এখনো পর্যন্ত আমার সুসম্পর্ক আছে। তো ওই কাজটি একটা 30 ফুটের আমার ডিজাইন করা, মানে আমার ড্রয়িং করা একটা দুর্গা আমার ছাত্র কেটেছিল থার্মোকলে, রামেশ্বর, হ্যাঁ, এবং সেটাকে আমরা টাঙিয়েছিলাম আর কি। মানে কাজটার মধ্যে মারাত্মক চ্যালেঞ্জ ছিল, এবং এটা মানে কি একটা একটা অন্ধকার রাস্তায় হাঁটার মতো বিষয় ছিল। মানে এমন নয় যে ওটা একটা রেডি প্যান্ডেল কোথাও থেকে নিয়ে এসে খুলে টুলে লাগিয়ে দেওয়া, ইনস্টল করা, তা না। মানে পুরোটাই ওখানে ঘোড়াধরা পার্কের ওখানে একটা জায়গা আমাদেরকে ওনারা দিয়েছিলেন, তো ওইখানে আমরা ওই কাজটা করেছিলাম। তো ওই ঘোড়াধরা পার্কের কাজটা করার এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো, এবং ওটা আমার খুব মানে প্রিয় এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি এই প্যান্ডেল বিষয়টাতে আমি মানে খুব একটা যে আমি করতে উৎসাহী ছিলাম তা নয়, হ্যাঁ। কেননা আমি যখন কলকাতায় কলেজে পড়তাম, তখন বন্ধু বান্ধবদের সঙ্গে মিলে থিম পুজোর প্যান্ডেলের কাজ কলকাতায় কয়েকটা করেছিলাম আমরা। কিন্তু নানা তিক্ত অভিজ্ঞতার ফলে কি এই প্যান্ডেল বিষয়টার সঙ্গে কি আমার একটা একটা তিক্ততার জায়গা একটা আমার তৈরি হয়েছিল আর কি। তো তারপরে নানা পাখি চক্রে আমাকে এই প্যান্ডেলগুলি করতে হলো, হ্যাঁ। তো করে এই ঘোড়াধরা পার্কের কথাই আমি বলছি, মানে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, মানে এবং কাজটা আমি এনজয়ও করেছি, লোকজন খুব অ্যাপ্রিসিয়েটও করেছিলেন। ওটা একটা খুব ভালো স্মৃতি আর কি, ভালো সুখ স্মৃতি বলতে পারো। দেশে বিদেশে আপনার ছবি সমাদৃত, এমন কিছু পেইন্টিং এর কথা বলুন যেখান থেকে অভাবনীয় সাড়া পেয়েছেন। সেরকম ভাবে পার্টিকুলার একটা পেন্টিং বা দুটো পেন্টিং সেভাবে বলতে পারবো না। আমার কাছ থেকে যারা সংগ্রহ করেছেন তারা আমার সংগ্রহ করবার পর তারা খুব ভালো মানে রিপারকাশন আমি তাদের কাছ থেকে পেয়েছি, হ্যাঁ। মূলত বেশিরভাগ নেচার কেন্দ্রিক ছবি। একটি ছবি আমাকে আমার সহপাঠী এবং তার বাচ্চা আমার কাছে শেখে অনলাইনে আর কি। তো একটি ছবি আমাকে করতে দিয়েছিলেন তার এক আত্মীয়ার জন্য আর কি, সেটা তার বাবা মায়ের ছবি। ওটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছবি ছিল, কেননা দুটো পোর্ট্রেট ছিল, হ্যাঁ, এবং সেটা খুব ছোট সাইজে, এবং আমি অত ছোট সাইজে পোর্ট্রেট আমি জীবনে কোনোদিন করিনি। তো সেই পোর্ট্রেটটি আমি করার পর আমি পাঠাই। তো সেটি যখন হচ্ছে আমার সহপাঠী যখন তার আত্মীয়াকে যখন দেখায় আর কি, তার বাবা মায়ের ছবিটা, এবং নাটকীয়ভাবে দেখায় আর কি, এবং তখন তিনি আপ্লুত হয়ে যান সেই পোর্ট্রেটটি দেখে, যে তার বাবা মায়ের স্মৃতি বা আর কি। এবং এবং আমার অ্যাডমায়ার মানে অনেকে রয়েছেন যারা কাজ আমার কাছ থেকে মাঝে মধ্যেই নেন আর কি। তো তাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তারা আমার ছবি আঁকার রসদ জুগিয়েছেন, তারা আমাকে সাপোর্ট করেছেন।
যেরকম আমি একজনের নাম করতে পারি, যেরকম হচ্ছে বিদ্যা অটল, একজন ইকোনমিস্ট, উনি ইউএসএ তে একটি কলেজে পড়ান। এবং তিনি তিনি শুধু মানে ইকোনমির মধ্যেই আবদ্ধ নন, তিনি তা আর্টেরও সাংঘাতিক ইন্টারেস্ট রয়েছে। মানে কখনো কখনো উনি মানে আমি ওনাকে জিজ্ঞাসা করি যে তুই আমার এই ছবি টাইটেলটা বেছে দে, হ্যাঁ, কারণ তার পেন্টিং নিয়ে পড়াশোনা না থাকলেও পেন্টিং এর যথেষ্ট গভীর নলেজ আছে। তো এইরকম এরা কিছু কিছু কালেক্টর যারা রয়েছেন আর কি, তারা আমার ছবি অ্যাপ্রিসিয়েট করেন। মানে পার্টিকুলার সেইভাবে বলতে গেলে কোনো একটি ছবি নয়, বলতে পারবো না, তবে অনেক ছবি, যেরকম বেশিরভাগ ওয়াটার জল রঙের ছবি আর কি, তারা যথেষ্ট ভালোভাবেই তারা হচ্ছে আমাকে ফিডব্যাক দিয়েছেন। আরেকজন আমাকে ছবি ফেসবুক দেখে কিনেছিলেন, তিনিও একজন অর্থনীতিবিদ, তিনিও বিদেশে থাকেন। হ্যাঁ, তিনি ফেসবুক থেকেই আমার সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি ছবি নেন। এবং আরো কিছু ফরমাইশি ছবি আমাদেরকে করতেই হয় পেট চালানোর জন্য, তো সেরকমও কিছু কাজ রয়েছে, সেগুলো চলছে আর কি। তো এইভাবেই চলছে আর কি। শিল্পী হিসেবে কোন ধরনের মিডিয়ামে কাজ করতে আপনি বেশি পছন্দ করেন? মিডিয়াম বলতে সব ধরনের মিডিয়ামেই আমি স্বচ্ছন্দ। মানে এটা একটা মুডের মতো ব্যাপার। মানে হচ্ছে কখনো কখনো আমি অয়েল পেন্টিংটা রেগুলার কিছুদিন করি, ওয়াটার কালারটা আমার মাইন্ডটা রিফ্রেশ করে। মানে বিশেষ করে নেচারের যে সমস্ত ছবি, মাঝে মধ্যে আউটডোরে বেরোই, ওয়াটার কালারে প্রচুর কাজ করি, অয়েল পেন্টিংয়েও করি। অয়েল পেন্টিং দীর্ঘদিন বন্ধ ছিল, এখন আবার অয়েল পেন্টিংয়ে কাজ করছি। অ্যাক্রিলিকেও করি, তবে আমি অ্যাক্রিলিক আর অয়েলের মধ্যে আমি অয়েলটাকেই বেশি প্রেফার করি, অয়েল পেন্টিংটা আমার বেশি ভালো লাগে। এছাড়া পেন্সিলেও কাজ করেছি প্রচুর। মোটামুটি বলতে পারেন যে সব ধরনের মিডিয়ামই করি, মানে আলাদা করে কোনো মিডিয়ামের প্রতি আমার পক্ষপাতিত্ব নেই। তবে এইটুকু বলতে পারি যে হ্যাঁ, জল রংটা আমাকে খুব রিফ্রেশ করে আর কি, মানে মগজটাকে খুব খুব রিফ্রেশ করে আমাকে আর কি। মানে ওটার প্রতি একটা আলাদা ভালো লাগার জায়গা রয়েছে। এছাড়া বাকি সব মিডিয়ামের প্রতি আমার মানে সমান ভালো লাগাই বলতে পারি। বিদেশের মাটিতে বসে অনাবাসী ভারতীয় খুদেরা অনলাইনে আপনার কাছে আঁকা শেখে, সেই প্রসঙ্গে একটু বলুন। হ্যাঁ, যখন কোভিড এলো, এই অনলাইন ক্লাসের ব্যাপারটা একেবারেই নতুন। মানে যখন কোভিড এলো তখন থেকে এই অনলাইন ক্লাসের ব্যাপারগুলো চালু হলো। তো আমার খুব ক্লোজ একজন, তার বোনের মানে অনিন্দিতা বৌদি, তার বোনের বাচ্চার জন্য আমাকে প্রথম অনলাইন ক্লাসের জন্য বলেন, এবং তারপরে তার থেকে আমার আরেকজন সহপাঠী ছিলেন এইখানে মডেল স্কুলে আর কি, বিদ্যা, তার বাচ্চাও আমার কাছে অনলাইনে আঁকা শুরু করে। এইবারে তারপর থেকে আস্তে 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 একটা দুটো দুটো করতে করতে এরকম ভাবে আস্তে আস্তে বেড়েছে পরবর্তীতে আর কি। তো যেটা হচ্ছে অনলাইন ক্লাস সম্পর্কে যেটা বলতে পারবো, যেটা হলো যে অনলাইন মিডিয়ামটা সম্পর্কে আমি একেবারেই স্বচ্ছন্দ ছিলাম না। মানে অনলাইনে যে কিভাবে ক্লাস নিতে হয় না নিতে হয়, এটা দুম করে যখন কোভিড এলো তখন আমাদেরকে বাধ্য হয়ে করতে হলো আর কি। তো এইবার হচ্ছে কি, এটা একটা ব্লাইন্ড মিডিয়াম আমার কাছে। মানে এটা একটা ব্লাইন্ড মিডিয়াম এই কারণে বলবো যে আমরা যখন একটা ছাত্রকে যখন সামনাসামনি শেখাই, সে যখন ভুল করে তখন তাকে হচ্ছে আমরা হাতে ধরে ঠিক করে দিতে পারি যে এটা এইভাবে করো, ওভাবে করো। এই যে দেখানোর একটা টাচ করে দেওয়ার যে সুবিধাটা রয়েছে, সেটা কিন্তু অনলাইনে নেই। তো যার কারণে কি, অনলাইনে যখন শেখাতে আমি যাই, যখন শুরু করি আর কি, তো তখন কি আমার মানে আমাকে এটা ভাবতে হয়েছে, এই লিমিটেশনটা মাথায় রেখে আমাকে ক্লাস করাতে হয়েছে যে বাচ্চাদেরকে ভুলটা আমি কারেকশন করে দিতে পারবো না। তো অতএব সেই হিসেবে আমাকে সেইভাবে আমাকে শেখাতে হবে যাতে হচ্ছে বাচ্চারা কাজটা করতে পারে। তো অনেক ক্ষেত্রে কখনো কখনো হচ্ছে কোনো কোনো ক্লাস, মানে অনলাইন ক্লাসের যেটা মেরিটস ডিমেরিটস যেটা রয়েছে, মানে সুবিধের জায়গাগুলো যেটা হলো কি, আমি স্টেপ বাই স্টেপ এত ক্লোজ ভাবে ওকে দেখাতে পারি, যেরকম কি মানে আমি ক্যামেরাটা ক্লোজে নিয়ে যেতে পারি, আবার ক্যামেরাটা হচ্ছে উপরে তুলতে পারি, হ্যাঁ, এবং প্রত্যেকটা টানকে একটা মানে প্রত্যেকটা ব্রাশিংকে আমি যেভাবে আস্তে আস্তে অ্যানালিসিস ওকে করতে পারি, হ্যাঁ, সেটা এটা একটা সুবিধার জায়গা, যেটা অনলাইন ক্লাসে সম্ভবপর হয়, যেটা হচ্ছে অফলাইন ক্লাসে 10টা বাচ্চার মাঝে অত ডিটেলে শেখানো সম্ভব হয় না। সেটা প্রত্যেকটি এক একটি বাচ্চাকে আলাদা আলাদা করে ওইভাবে দেখানো সম্ভব হয়। এবং ক্যামেরার দৃষ্টিতে যখন ও দেখছে, হ্যাঁ, ও মুখগুলো দেখছে, তখন ওর মাথায় কিন্তু খুব তাড়াতাড়ি সেগুলো ঢুকে যাচ্ছে।
আর ডিমেরিটস যেটা যেটা বলতে পারবো, যে যখন ও ভুল করছে তখন কোনোভাবেই আমি হাজার চেষ্টা করলেও সে যখন পাচ্ছে না, যে সেটা পারছে না, আমি কোনোভাবেই কিন্তু আমি পারছি না যে এটা তাকে রিচ করতে পারছি না যে সে এই করলে তুমি এটা কারেক্ট করতে পারবে বা ঠিক হবে। মানে হয়তো আমি প্রসেসটা বলে দিচ্ছি যে এইভাবে করলে তুমি ঠিক করতে পারবে, কিন্তু সে করতে পারছে না, সেই জায়গাটাতে আমরা অপারগ। এইটা হচ্ছে রয়েছে অনলাইন ক্লাসে। তো কিছু কিছু বাচ্চা ভালো করছে, খুব ভালো পারফর্ম করছে, আস্তে 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 তারা রেগুলার, অনেকে কিছুজন যারা কাজ করছে তারা ভালো পারফর্ম করছে। এবার এটা একটা নতুন মিডিয়াম, এটা এখনো আমি বলবো এটা এখনো একটা এক্সপেরিমেন্টের জায়গা আছে। আমি এটা সম্পর্কে একটা কোনো স্থির দৃঢ় কোনো কিছু কথা আমি এখনই বলতে রাজি নই আর কি। মানে অনলাইন ক্লাসের কি ভবিষ্যৎ কি না কি হ্যান ত্যান এই সমস্ত ব্যাপার বলতে রাজি নই, যে এটা একটা একদম ফুল প্রুফ একটা শিক্ষা পদ্ধতি সেটাও বলতে রাজি নই। আবার এটাও বলতে রাজি নই যে অনলাইন ক্লাসে কিছু শেখা হয়, কারণ আমার কিছু স্টুডেন্ট অনলাইন ক্লাসে শিখে ভালো কাজ করছে, এইটুকুই। একজন শিল্পী হিসেবে অরণ্য শহরে শিল্প চর্চার ভবিষ্যৎ প্রসঙ্গে আপনার কি অভিমত? হ্যাঁ, অরণ্য শহরের শিল্পচর্চার আমাদের ইতিহাস অনেক দিনের, এবং এখানে যে সমস্ত শিল্পীরা জন্মেছেন এবং যারা কাজ করেছেন এবং এখনো করছেন তারা অত্যন্ত প্রতিভাবান অনেকেই রয়েছেন। আবার অনেকে আছেন চেষ্টা করছেন ভালো করবার আরো, এবং এখন অনেক ইয়াং ছেলেপুলেরা যারা এসছে, যারা কাজ করছে, তো তারা অনেকেই ভালো কাজ করছে এবং তারা অনেকে প্রমিসিং, এবং তাদের দেখে আরো ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে পড়ছে, প্রতিভার আমাদের এখানে কমতি নেই, প্রচুর প্রতিভাবান ছেলে মেয়ে রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে ব্যাপারগুলি এইগুলিকে আমি বলি তেতো কথা আর কি। মানে কেন আমি তেতো কথা বলবো, কারণ বহু ছাত্রছাত্রী কিছুদিন পর খুব ভালো মানে সম্ভাবনা নিয়েও হারিয়ে যায়। তা হারিয়ে যাওয়ার বেশ কয়েকটি কারণ আছে, যেরকম প্রথমত হচ্ছে পড়াশোনার চাপ, দ্বিতীয়ত অভিভাবকদের অনীহা, ছাত্রছাত্রীদের নিজেদের অনীহা, এবং এই পেশাটি লোভনীয় পেশা নয়, এটা একটা মস্ত বড় ফ্যাক্টর। এবং আমাদের অরণ্য শহরে যেটি খুব প্রয়োজন এখন, যেটি হলো যে একটি কমার্শিয়াল আর্ট গ্যালারি, প্রফেশনাল আর্ট গ্যালারি। প্রফেশনাল আর্ট গ্যালারি, তার সঙ্গে একটি মঞ্চ যদি থাকে ভালো, না থাকলে তাও ঠিক আছে, একটা প্রফেশনাল আর্ট গ্যালারি যেখানে ছবি ঠিকঠাক মতো টাঙানো যাবে এবং সেগুলোর মধ্যে স্পটলাইট থাকবে, এইটার একটা ইনফ্রাস্ট্রাকচার, একদম রেডি ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। কেননা আমাদের হয় কি, আমরা যারা আঁকার স্কুল যারা চালাই, হ্যাঁ, আমাদেরকে প্রত্যেককে একটা আলাদা করে এক্সিবিশন করতে হয়, আমরা প্রদর্শনী করতে হয়, সেখানে বাঁশ বাটাম কাপড় দিয়ে আমরা একটা অস্থায়ী গ্যালারি তৈরি করি, এবং সেই গ্যালারিতে আমরা ঠিকঠাক লাইট দিতে পারি না অর্থাভাবে, হ্যাঁ, এবং ঠিকঠাক রকম ভাবে ছবি টাঙাতে পারি না, কারণ হচ্ছে সেখানে বাঁশ বাটামের মধ্যে দিয়ে ঠিক সেরকম হচ্ছে লাইনিং, একদম এক্সাক্ট লাইনিং যেরকম প্রফেশনাল গ্যালারিতে হয় সেরকম করা সম্ভব হয় না। এবং যার ফলে হচ্ছে কি, আমাদের ছবি প্রদর্শনের সেই ব্যবস্থাটা কিন্তু এখানে কিন্তু নেই। মানে এটা মানে ছোটখাটো গ্যালারি না, একটা বড় গ্যালারি দরকার, যেখানে একসঙ্গে অনেক ছবি প্রদর্শনী হবে। ধরুন একাডেমি অফ ফাইন আর্টস কলকাতায় যেরকম একটা বিশাল বড় গ্যালারি, একসঙ্গে হচ্ছে 3-4টে গ্রুপ হচ্ছে, বিভিন্ন অনেকগুলো এক্সিবিশন চলছে। এবং এইটা যে গ্যালারি যদি কেউ করতে চান, তাহলে তাদের আমার মনে হয় এগিয়ে আসা উচিত। এবং অনেকে হয়তো এটা ভাবেন এটা অলাভজনক ব্যবসা, তা নয় কিন্তু, কেননা এক্সিবিশন যারা করবে তারা কিন্তু ভাড়া দিয়েই এক্সিবিশন করবে, তো সেদিক থেকে গ্যালারিরও লাভ হবে, প্রফিট হবে, হ্যাঁ। এবং গ্যালারিতে এক্সিবিশন থাকলে মানুষের নিয়মিত ছবি দেখার অভ্যাস হবে। মানে কি, আমরা হয়েছে কি, আমাদের এই শীতকালগুলোতে আমরা এক্সিবিশন গুলো করি, মানুষ যান ছবি দেখেন তারপরে আসেন, কিন্তু এটা কি একটা ছোটদের ছবির এক্সিবিশন হয়ে রয়ে যায়। মানে কি, যারা বড় হচ্ছে, যারা সিরিয়াসলি ভাবছে, সিরিয়াস ছবি আঁকছে, মানে ধরুন সেই কিছু কিছু ম্যাচিওর কন্টেন্ট করছে, তারা সেগুলো শো করতে পারছে না, কারণ ম্যাচিওর কন্টেন্ট কিন্তু এর সঙ্গে একটা ছোট বাচ্চার ছবি পাশাপাশি রাখা যাবে না, হ্যাঁ, তখন সেক্ষেত্রে কিন্তু মিসম্যাচ হবে, তখন সোসাইটিতে একটা নানা কনফিউশন তৈরি হবে। তো সেক্ষেত্রে যদি হচ্ছে একটা প্রফেশনাল গ্যালারি যদি আমাদের ঝাড়গ্রামে হয়, তাহলে হচ্ছে শিল্পচর্চার ভবিষ্যৎ আজকে যতটা প্রমিসিং তার থেকে অনেক বেশি প্রমিসিং হবে। এবং এবং এখানে যদি হচ্ছে পরবর্তীতে যদি কোনো উদ্যোগপতি যদি এখানে আর্ট কলেজ বা সরকার যদি হচ্ছে কোনো আর্ট কলেজ যদি এখানে হয়, তাহলে এখানকার ছেলেদের বাইরে পড়তে যেতে হবে না, যেরকম হচ্ছে অন্যান্য মফস্বল শহরগুলোতে তো আর্ট কলেজ রয়েছে, কিন্তু আমাদের ঝাড়গ্রামে আর্ট কলেজ নেই। যদি কেউ হচ্ছে এগিয়ে আসেন, যদি কেউ করতে পারেন, তাহলে এইটুকু বলতে পারবো যে ঝাড়গ্রামে অন্য শহরে শিল্পচর্চার ভবিষ্যৎ আরো ভালো হবে, কেননা এখানে কিন্তু প্রতিভার কমতি নেই, বিশেষ করে গ্রামে গঞ্জে সাংঘাতিক প্রতিভাবান ছেলে মেয়ে রয়েছে। আমি বহু কম্পিটিশনে জাজমেন্ট করতে গেছি, সেখানে গিয়ে দেখেছি
সাংঘাতিক সাংঘাতিক ট্যালেন্ট রয়েছে, কিন্তু তাদেরকে যদি হচ্ছে একটুখানি হচ্ছে মানে গাছকে যেরকম ভাবে আমরা মানে যদি একটু যত্ন করি তাহলে যেরকম বাড়বে, ঠিক তাদেরও সেরকম বাড়বে। এইটুকুই বলতে পারি। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আজ অনেক কিছু শিখলাম এবং জানলাম। আজকের পর্বে আপনারা শুনলেন এমন একজন শিল্পীর কথা যার কাছে শিল্প কিন্তু শুধু কৃত্রিমের টান। ঝাড়গ্রাম শহরের একদম উঠোন থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার শিল্পপ্রেমীর দেওয়াল পর্যন্ত তার তুলির টান বিস্তৃত। চলতে থাকুক আপনার শিল্পচর্চা। এভাবেই আপনি নিজের তুলির টান বা তুলির আঁচড় জারি রাখুন। অরণ্য শহরে আড্ডার পরবর্তী পর্ব নিয়ে আবার আমরা ফিরে আসব। দেখতে থাকুন, শুনতে থাকুন অরণ্য শহরে আড্ডা। নমস্কার। ধন্যবাদ।